শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষাটা একটা বিরাট দৌড়। আর যারা সেই দৌড় শেষ করেছেন তারা এখন একদম ফাইনাল ল্যাপে। কিন্তু এই শেষ ল্যাপটাই সবচেয়ে কঠিন। নাম তার ইন্টারভিউ। আজকে আমরা এই শেষ হার্ডেলটা কি করে পার করা যায় তার কৌশলগুলো খুঁজে বের করার চেষ্টা করব। আমাদের হাতে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রস্তুতির উপর লেখা একটি বইয়ের কিছু অংশ আছে। তো আজকে আমাদের লক্ষ্য শুধু কি করতে হবে তা জানা নয়, বরং কেন করতে হবে সেই মনস্তত্ত্বটা বোঝা। ইন্টারভিউ বোর্ডের ওপাশে যারা বসে থাকেন তারা ঠিক কি খোঁজেন একজন হবু শিক্ষকের মধ্যে। একদম ঠিক। এই আলোচনাটাকে একটা সম্পূর্ণ গাইডলাইন হিসেবে ভাবা যেতে পারে, তবে এটা কিন্তু কোনো শুকনো তথ্যের তালিকা হবে না। আমরা চেষ্টা করব একজন প্রার্থীর মানসিক প্রস্তুতি থেকে শুরু করে তার পোশাক, কথা বলার ভঙ্গি আর সবচেয়ে জরুরি তার আত্মবিশ্বাসটা কি করে তৈরি হবে সেই কারণগুলো তুলে ধরতে। দারুণ। লক্ষ্য একটাই, ইন্টারভিউ রুমের ভয়টাকে জয় করে নিজেকে সেরাভাবে মেলে ধরা। চমৎকার। চলুন তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক। ইন্টারভিউ জিনিসটা আসলে কি? এটা কি শুধু পাস বা ফেলের কোনো পরীক্ষা, নাকি এর চেয়েও গভীর কিছু? অনেকেই ভাবেন লিখিত পরীক্ষায় তো জ্ঞান যাচাই হয়ে গেছে, তাহলে আবার নতুন করে কিসের পরীক্ষা? খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের সূত্র অনুযায়ী ইন্টারভিউ কোনো জ্ঞান যাচাইয়ের পরীক্ষা নয়, এটা আসলে একটা ব্যক্তিত্বের পরীক্ষা, মানে একটা পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্ট? হ্যাঁ, ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, লিখিত পরীক্ষাটা হলো আপনার মস্তিষ্কের পরীক্ষা, আর ইন্টারভিউ হলো আপনার আপনার ভেতরের মানুষটার পরীক্ষা, তাকে চেনার একটা প্রচেষ্টা। তার একজন প্রার্থী কতটা জানেন সেটার চেয়েও তিনি মানুষ হিসাবে কেমন, সেটাই বেশি জরুরি হয়ে ওঠে এখানে। ঠিক তাই। কারণ একজন শিক্ষক তো শুধু সিলেবাস শেষ করেন না, তাই না? তিনি ছাত্রছাত্রীদের কাছে একজন বন্ধু, একজন গাইড, একজন রোল মডেল। ভাবুন, ক্লাসের 40টা বাচ্চার 40 রকম সমস্যা, 40 রকম মন। তাদের সামলানোর জন্য শুধু বইয়ের জ্ঞান তো যথেষ্ট নয়। একদমই নয়। দরকার ধৈর্য, সহমর্মিতা আর বিচক্ষণতা। ইন্টারভিউ বোর্ড মূলত এই গুণগুলোই একজন প্রার্থীর মধ্যে খুঁজে বের করার চেষ্টা করে। তারা দেখতে চায় এই মানুষটার উপর কি আগামী প্রজন্মকে মানুষ করার মতো একটা গুরু দায়িত্ব দেওয়া যায়। অর্থাৎ পুঁথিগত বিদ্যার বাইরেও অনেক কিছু এখানে যাচাই করা হয়। যদি একটু নির্দিষ্ট করে বলি, কোন কোন গুণের দিকে বিশেষভাবে নজর রাখা হয়? বেশ কয়েকটা দিক আছে। যেমন ধরুন, প্রার্থীর প্রত্যুৎপন্ন মতিত্ব, মানে চট করে বুদ্ধি খাটিয়ে উত্তর দেওয়ার ক্ষমতা। দ্বিতীয়ত, মানসিক দৃঢ়তা। ধরুন একটা কঠিন বা একটু বিতর্কিত প্রশ্ন করা হলো, প্রার্থী কি ঘাবড়ে যাচ্ছেন নাকি মাথা ঠান্ডা রেখে উত্তর দিচ্ছেন। আচ্ছা। তৃতীয়ত, তার নিজের চারপাশ, নিজের পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে সচেতনতা। আর সবশেষে একজন শিক্ষক হিসেবে তার নিরপেক্ষতা। তিনি ধর্ম, বর্ণ বা লিঙ্গের ঊর্ধ্বে উঠে সব ছাত্রছাত্রীকে সমান চোখে দেখতে পারবেন কিনা সেটাও পরোক্ষভাবে যাচাই করা হয়। বোঝা গেল ইন্টারভিউর আসল উদ্দেশ্যটা। এবার সবচেয়ে জরুরি প্রশ্নে আসি। এই বহুমুখী পরীক্ষার জন্য প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত? প্রশ্ন সাধারণত কোথা থেকে আসে? এটা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে প্রচুর বিভ্রান্তি থাকে। আমাদের হাতে থাকে সূত্রগুলো এই বিভ্রান্তি কাটানোর জন্য একটা দারুণ রোডম্যাপ দিয়েছে। প্রশ্নগুলোকে মোটামুটি 5টা প্রধান ভাগে ভাগ করা যায়। এগুলো জানলে প্রস্তুতি নিতে খুব সুবিধা হয়। আচ্ছা। প্রথম এবং সবচেয়ে অপ্রত্যাশিত অথচ গুরুত্বপূর্ণ উৎস হল প্রার্থীর নিজের বায়োডাটা বা সিভি। নিজের বায়োডাটা নিজের সম্পর্কেই প্রশ্ন? এটা তো বেশ মজার। অনেকেই হয়তো ভাবেন নিজের সম্পর্কে তো আমি সবই জানি। এখানেই তো আসল মজাটা। যেমন ধরুন, আপনার নাম, আপনার নামের অর্থ কি, বা আপনার নামের সঙ্গে মিলিয়ে কোনো বিখ্যাত ব্যক্তিত্ব আছেন কিনা, আপনি যে জেলা থেকে আসছেন সেই জেলার নামকরণ কিভাবে হলো, ও আচ্ছা। সেখানকার বিখ্যাত কি কি জিনিস আছে, কোন কোন মনীষীর জন্ম সেখানে। এই প্রশ্নগুলো করার কারণ হল বোর্ড দেখতে চায় আপনি নিজের শেকড় সম্পর্কে কতটা জানেন। যে নিজের চারপাশ নিয়ে সচেতন নয়, সে ছাত্রছাত্রীদের কি শেখাবে। এটা তো দারুণ একটা দৃষ্টিকোণ। তার নিজেকে জানাটাও প্রস্তুতির একটা বড় অংশ। আচ্ছা, বায়োডাটার পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্র কোনটা? দ্বিতীয় ক্ষেত্রটি হল চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগগি, মানে শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষণ পদ্ধতি। এটা তো একজন শিক্ষকের কাজের একেবারে মূল জায়গা। একটা বাচ্চা কেন রেগে যায় বা ক্লাসে অমনোযোগী হলে তার সাথে কেমন ব্যবহার করা উচিত, এই ধরনের পরিস্থিতিভিত্তিক প্রশ্ন করা হতে পারে।
এখানে আপনার বইয়ে পড়া তত্ত্বের চেয়েও আপনার সাধারণ জ্ঞান এবং সংবেদনশীলতা বেশি কাজে দেবে। শিশু মনস্তত্ত্বের পর কি তাহলে জেনারেল অ্যাওয়ারনেস বা সাম্প্রতিক ঘটনার গুরুত্ব, নাকি নিজের বিষয়ের উপর দখলটা বেশি জরুরি? পরীক্ষার্থীরা প্রায় এই দুটো বিষয়ের মধ্যে দ্বিধায় ভোগেন। খুব ভালো একটা প্রশ্ন। দুটোই জরুরি, কিন্তু দুটোর গুরুত্ব দুরকম। জেনারেল অ্যাওয়ারনেস প্রমাণ করে আপনি একজন সচেতন নাগরিক। দেশ বিদেশের সাম্প্রতিক ঘটনা, নতুন শিক্ষানীতি, পরিবেশ সংক্রান্ত কোনো বড় খবর, এগুলো জেনে রাখা আবশ্যক। সূত্রগুলো বলছে এর জন্য শুধু পরীক্ষার আগে নয়, নিয়মিত খবরের কাগজ পড়ার অভ্যাস তৈরি করা উচিত। আচ্ছা। তবে শুধু খবরটা জানলেই হবে না, সেটার বিভিন্ন দিক নিয়ে একটা নিজস্ব মতামতও তৈরি রাখতে হবে। আর নিজের বিষয়? নিজের বিষয় হলো আপনার আত্মবিশ্বাসের জায়গা। আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন তার মৌলিক ধারণাগুলো খুব পরিষ্কার থাকা চাই। ইন্টারভিউয়াররা হয়তো খুব গভীরে যাবেন না, কিন্তু বেসিক জায়গায় আটকে গেলে একটা খারাপ ধারণা তৈরি হয়। ঠিক। আর পঞ্চম বিষয়টি হলো কাজের প্রকৃতি সম্পর্কিত প্রশ্ন। যেমন, আপনি কেন শিক্ষক হতে চান, এই ক্লাসিক প্রশ্নটা? হ্যাঁ, ঠিক তাই। এই প্রশ্নের উত্তরে বোর্ড কিন্তু কোনো গদবাঁধা উত্তর শুনতে চায় না। এটা একটা মহান পেশা, এই ধরনের উত্তর তো সবাই দেয়। তারা আসলে দেখতে চায় এই পেশার প্রতি আপনার সত্যিকারের ভালোবাসা বা প্যাশন আছে কিনা। আপনি কি সত্যি বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালোবাসেন, নাকি শুধু একটা সুরক্ষিত সরকারি চাকরির জন্য এসেছেন? আপনার উত্তর আপনার সততার পরিচয় দেবে। প্রস্তুতির এই 5টা ধাপ তো বোঝা গেল, কিন্তু আসল পরীক্ষা তো ওই ঘরের ভেতর। সব জেনেও অনেকে ঘাবড়ে যান। চলুন এবার সেই ভয়টাকে জয় করার উপায়গুলো নিয়ে কথা বলি। আমাদের সূত্রগুলোতে ইন্টারভিউর দিনের জন্য কিছু নির্দিষ্ট আচরণবিধি বা কোড অফ কন্ডাক্টের কথা বলা হয়েছে। প্রথমে ডুজ বা কি করা উচিত সেটা দিয়ে শুরু করি। অবশ্যই। করণীয় বিষয়গুলোর মধ্যে প্রথম এবং প্রধান হলো আত্মবিশ্বাস। কিন্তু এই আত্মবিশ্বাসটা আসবে আপনার প্রস্তুতি থেকে। দ্বিতীয়ত, ভদ্র ও মার্জিত পোশাক পরা। আপনার জ্ঞান প্রকাশের আগেই কিন্তু আপনার পোশাক আপনার রুচির পরিচয় দিয়ে দেয়। তৃতীয়ত, ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়ার এবং বসতে বলার পরই বসা। এগুলো খুব ছোট জিনিস, কিন্তু আপনার বিনয়ের পরিচয় দেয়। চতুর্থত, চোখে চোখ রেখে কথা বলা। এটা আপনার সততা এবং আত্মবিশ্বাসের লক্ষণ। এর মধ্যে সৎ থাকার বিষয়টা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়। কারণ একজন শিক্ষক যদি ক্লাসে কোনো ছাত্রের প্রশ্নের উত্তরে আমি জানি না বলতে ভয় পান, তাহলে তিনি তার ছাত্রছাত্রীদের সততা কি করে শেখাবেন? ইন্টারভিউ বোর্ডেও তো একই নিয়ম খাটে, তাই না? একেবারে 100% ঠিক কথা। উত্তর জানা না থাকলে সেটা বিনয়ের সাথে স্বীকার করে নেওয়াটা একটা অনেক বড় গুণ। বানিয়ে বলতে গেলে সেটা সহজেই ধরা পড়ে যায় এবং একটা নেতিবাচক ধারণা তৈরি হয়। বরং আপনি যদি বলেন, এই মুহূর্তে আমার উত্তরটা জানা নেই, কিন্তু আমি অবশ্যই এ বিষয়ে জেনে নেব, এটা আপনার শেখার আগ্রহকে প্রকাশ করে। আচ্ছা। আর শেষ ডু হল মন দিয়ে প্রশ্ন শোনা। তাড়াহুড়ো করে উত্তর দিতে গিয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। শান্ত হয়ে পুরো প্রশ্নটা শুনুন, কয়েক সেকেন্ড ভাবুন, তারপর উত্তর দিন। বেশ, এগুলো তো গেল করণীয় কাজ। এবার আসা যাক সেই কাজগুলোতে যা একেবারেই করা উচিত নয় বা ডোন্টস। কোন বিষয়গুলো এড়িয়ে চলা উচিত? যে কাজগুলো এড়িয়ে চলতে হবে তারও একটা তালিকা আছে। প্রথমত, অতিরিক্ত জাঁকজমকপূর্ণ বা খুব ক্যাজুয়াল পোশাক পরা চলবে না। দ্বিতীয়ত, নার্ভাস হওয়া স্বাভাবিক, কিন্তু সেটা যেন আপনার আচরণে প্রকাশ না পায়। যেমন অনেকে উত্তেজনায় হাত পা নাড়াতে থাকেন বা বারবার চুল ঠিক করেন, এইগুলো এড়িয়ে চলতে হবে। হুম। তৃতীয়ত, অতিরিক্ত আত্মবিশ্বাসী বা ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। বিনয় এবং আত্মবিশ্বাসের মধ্যে একটা ভারসাম্য রাখা খুব জরুরি। আর উত্তর দেওয়ার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা আছে? যেমন অনেকে বলেন সরকারি নীতির সমালোচনা করা উচিত নয়। এর পেছনের যুক্তিটা কি? খুব ভালো পয়েন্ট। দেখুন, কোনো বিষয়ে বিশেষ করে সরকারি নীতির একতরফাভাবে সমালোচনা করা উচিত নয়। এর কারণটা কিন্তু সরকারের প্রতি অন্ধ আনুগত্য দেখানো নয়। আসলে ইন্টারভিউ বোর্ড দেখতে চায় আপনি সিস্টেমের মধ্যে থেকে গঠনমূলকভাবে কাজ করতে পারবেন কিনা। আচ্ছা আচ্ছা। একজন শিক্ষক হিসেবে আপনাকে তো সরকারি নির্দেশিকা মেনেই চলতে হবে। তাই আপনার উত্তরে সমস্যার সমাধানের ইঙ্গিত থাকা উচিত, শুধু সমালোচনার নয়। আপনি বলতে পারেন, এই নীতিটির এই দিকগুলো খুব ভালো, তবে এই জায়গাটিতে আরও উন্নতির সুযোগ রয়েছে বলে আমি মনে করি।
এটা আপনার পরিণত চিন্তাভাবনার পরিচয় দেবে। পোশাকের বিষয়টা শুনলে প্রথমে খুব সাধারণ মনে হয়, কিন্তু আপনি যেমনটা বললেন, ফার্স্ট ইমপ্রেশন তৈরির ক্ষেত্রে এর একটা মনস্তাত্ত্বিক প্রভাব আছে। আচ্ছা, এমন কোনো উদাহরণ কি দেওয়া যায় যেখানে খুব যোগ্য প্রার্থীও শুধুমাত্র পোশাকের জন্য খারাপভাবে মূল্যায়িত হয়েছেন? সরাসরি উদাহরণ দেওয়া কঠিন, কারণ বোর্ড তো আর বলে না যে পোশাকের জন্য নম্বর কাটা হয়েছে। কিন্তু এটা সত্যি যে আপনার পোশাক আপনার পেশাদারিত্ব এবং রুচির পরিচয় দেয়। সূত্রগুলোতে পুরুষদের জন্য হালকা রঙের শার্ট ও গাঢ় রঙের প্যান্ট ও মহিলাদের জন্য শাড়ি বা সালোয়ার কামিজকে আদর্শ পোশাক হিসেবে ধরা হয়েছে। মূল কথা হল পোশাকটি যেন পরিচ্ছন্ন, ইস্ত্রি করা এবং আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয়। অতিরিক্ত পারফিউম বা চটচটা রঙের পোশাক আপনার সম্পর্কে একটা হালকা ধারণা তৈরি করতে পারে, যা একজন শিক্ষকের চরিত্রের সাথে ঠিক যায় না। বোঝা গেল, প্রস্তুতি হলো, আচরণবিধিও জানা গেল, কিন্তু সবকিছুর পরেও যে ভয়টা কাজ করে, মানে আত্মবিশ্বাসের অভাব, সেটা কাটানোর উপায় কি? এর জন্য মানসিক প্রস্তুতিটা সবচেয়ে বেশি দরকার। আমাদের সূত্রগুলোতে একটা খুব সুন্দর ইংরেজি কবিতার কথা বলা হয়েছে, যার মূল ভাব হল মন যা ভাবে সেটাই সত্যি হয়, অর্থাৎ ইটস অল ইন দ্য স্টেট অফ মাইন্ড। আপনি যদি ইন্টারভিউ রুমে ঢোকার আগে থেকেই ভাবতে থাকেন যে আমি পারবো না বা আমার হবে না, তাহলে আপনার আচরণেও সেই দ্বিধা ফুটে উঠবে। ঠিক। কিন্তু আপনি যদি নিজেকে বলেন আমি আমার সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত, তাহলে সেই বিশ্বাসটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। আপনি শারীরিক ভাষার কথা বললেন, এটাও তো একটা বড় ভূমিকা পালন করে। আমাদের সূত্রগুলোতে কয়েকটি মুদ্রার কথা উল্লেখ করা হয়েছে, যা বেশ মজার এবং তাৎপর্যপূর্ণ। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, বিষয়টি বেশ আকর্ষণীয়। যেমন জ্ঞান মুদ্রা, পদ্মমুদ্রা বা অভয় মুদ্রার কথা বলা হয়েছে। অবশ্য আপনাকে ওখানে বসে পদ্মাসন করতে হবে না, কিন্তু বিষয়টা হলো আপনার অবচেতন মনের প্রকাশ। জ্ঞান মুদ্রা যেমন জ্ঞানের প্রতীক, তেমনি পদ্মমুদ্রা স্থিরতা ও শান্ত মনোভাবের পরিচয় দেয়। তার মানে প্রার্থীকে সচেতনভাবে এই মুদ্রাগুলো করতে হবে না, কিন্তু তার বসার ভঙ্গি বা হাতের অবস্থান তার মানসিক অবস্থার একটা ইঙ্গিত দেয়। অনেকটা যেমন ক্লাসে একজন শিক্ষক বুঝতে পারেন কোন ছাত্রটি মনোযোগী আর কোনটি নয়। একদম ঠিক ধরেছেন। আপনি যখন শান্ত হয়ে সোজা হয়ে বসে দুটো হাত কোলে রেখে কথা বলেন, তখন আপনা থেকেই একটা আত্মবিশ্বাসী এবং শান্ত ভাব চলে আসে। আপনার কাঁধ ঝুঁকে থাকলে বা আপনি যদি বারবার নড়াচড়া করেন, সেটা আপনার ভেতরের অস্থিরতাকে প্রকাশ করে। এই ইতিবাচক শারীরিক ভাষাই ইন্টারভিউয়ারদের প্রভাবিত করে। তারা বোঝেন যে এই প্রার্থী মানসিক দিক থেকে স্থির এবং ক্লাসরুমের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। তাহলে পুরো আলোচনার সারমর্ম করলে দাঁড়ায়, টেট ইন্টারভিউ কেবল কিছু প্রশ্নের উত্তর দেওয়া নয়, এটা একটা সামগ্রিক মূল্যায়ন, যেখানে আপনার জ্ঞান, ব্যক্তিত্ব, মানসিকতা এবং একজন শিক্ষক হওয়ার যোগ্যতা সবকিছুই একসঙ্গে মাপা হয়। একদম। প্রস্তুতিটা শুধু পরীক্ষার আগের কয়েক মাসের নয়, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যা জীবনের সব ক্ষেত্র থেকেই নিতে হয়। ইন্টারভিউয়ের সাফল্য নির্ভর করে প্রার্থী কতটা সততা, আত্মবিশ্বাস এবং পেশাদারিত্বের সঙ্গে নিজেকে ওই 15-20 মিনিটে উপস্থিত করতে পারছেন তার উপর। এটা একটা পারফরম্যান্স যেখানে আপনিই প্রধান চরিত্র। এই সূত্রগুলো থেকে একটা শেষ ভাবনা মাথায় আসছে। আমরা ইন্টারভিউকে সাধারণত একটা ভয়ের বিষয় হিসেবে দেখি, একটা পরীক্ষা যেখানে আমাদের বিচার করা হবে। কিন্তু যদি দৃষ্টিভঙ্গিটা একটু বদলে নেওয়া যায়, যদি এটিকে কয়েকজন অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে নিজের ভাবনাচিন্তা ভাগ করে নেওয়ার একটা সুযোগ হিসেবে দেখা যায়, তাহলে হয়তো ভয়টা অনেকটাই কেটে যায়। এটা আসলে নিজেকে প্রমাণ করার চেয়ে নিজেকে সঠিকভাবে প্রকাশ করার একটা মঞ্চ। খুব সুন্দর বলেছেন। এটাকে একটা পরীক্ষা না ভেবে যদি একটা অর্থপূর্ণ কথোপকথন হিসেবে ভাবা যায়, তাহলে অর্ধেক চাপ কমে যায়। মনে রাখতে হবে, যারা ইন্টারভিউ নিচ্ছেন তারাও মানুষ, তারাও চান যোগ্য প্রার্থীকেই বেছে নিতে। আপনার সততা এবং শেখার আগ্রহই তাদের মন জয় করার সবচেয়ে বড় হাতিয়ার।